প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে তো আমরা বলেছিলাম যে আমরা এই ছুটির মধ্যে একটু একটু করে পড়া এগিয়ে রাখব। তো দেখো, আজকে আমি তোমাদের বাংলার একটা জায়গা যেটা খোঁজাখিজির উৎসব, সম্ভবত এটা তোমাদের পরীক্ষাতে সেভাবে আসবে না, কিন্তু দেখো তোমাদের বলাই আছে যে মরশুমের দিনগুলি যেটা পড়ে আমরা বাংলার ব্রতকথা সম্পর্কে জেনেছিলাম, ঠিক তার সঙ্গে সঙ্গে নবাবী আমলের মুর্শিদাবাদের জনপ্রিয় আরেকটা উৎসব যেটা খোঁজাখিজির উৎসব বলে পরিচিত, বিনয় ঘোষের লেখা সেই প্রবন্ধটি আমরা একটুখানি দেখেই নিই, অন্ততপক্ষে একবার করে পড়ে নিই, যাতে আমাদের কোনোভাবে যদি এটা নিয়ে কোনো প্রশ্ন আসেও সেটাও যেন আমরা করতে পারি। আচ্ছা, তারপরে তোমাদের মনে হতে পারে যে মরশুমের দিনগুলি, সেখান থেকে আমরা প্রশ্নগুলো করলাম না। নিশ্চয়ই করব। আজকে আমি একটুখানি তোমাদেরকে এটা পড়ে শোনাচ্ছি, কেননা তোমরা বইটা নেবে, নিয়ে আমার সঙ্গে সঙ্গে তোমরা ওটাকে দেখতে দেখতে যাবে, না হলে তোমরা হয়তো এটা পড়বেই না। আমি এটা একটু পড়ে দিচ্ছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে বইটা দেখো। হ্যাঁ, তারপর আমরা আবার পরে তার প্রশ্নগুলো বা যেগুলো আছে, তো খুব একটা প্রশ্ন কিছু নেই, পুরনো প্রশ্নগুলো করব, তারপর আমরা ব্যাকরণ করব, অবশ্যই হজবরল করব, সবই কিন্তু আমরা একটু একটু করে করব। হ্যাঁ, তবে প্রতিদিন হয়তো তোমাদের সঙ্গে আমার বসা হবে না, অন্যান্য ক্লাসগুলো আমাকে করতে হবে। আর তোমাদের যেগুলো অসুবিধা লাগবে, যেগুলো যে কোনো পড়া, মানে তোমাদের বাংলা সংক্রান্ত যে কোনো পড়া, অঙ্কও হতে পারে, যা কিছু অসুবিধা সেগুলো তোমরা আমাদের সঙ্গে এই চ্যানেলে শেয়ার করে নেবে, মানে চ্যানেলে নয়, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সেটা কিন্তু তোমরা বলবে। দেখো পড়ি আমি। হ্যাঁ, ভোরবেলা এবং মধ্যরাতে নবাব প্রাসাদের থেকে বাদ্যসঙ্গীতের সুর ভেসে আসে কানে। অতীতের নবাবী আভিজাত্যের রেশ এই সুরের মধ্যে অনুরণিত হয়ে ওঠে। নাগরা, ঢোল, কারানাকারা সহযোগে শিঙা, সানাই ইত্যাদি সুরের মিশ্রণ একটা করুণ বিষণ্ণ রাগিণীতে ধ্বনিত হয়ে বাতাসে তরঙ্গায়িত হতে থাকে। সেই সুরতরঙ্গে অতীতের নবাবী আমলের স্মৃতি ভাগীরথীর বুকে জেগে ওঠে, আবার ভাগীরথীর বুকেই বিলীন হয়ে যায়। ওই যে নাগরা, ঢোল, কারানাকাড়া, শিঙা, এগুলো হচ্ছে পুরনো দিনের বিভিন্ন বাদ্যযন্ত্র। হ্যাঁ, সেই বাদ্যযন্ত্রের কথা এখানে বলা হয়েছে। নবাব প্রাসাদের এই সুরের মতো মুর্শিদাবাদের দু একটি উৎসব আছে যা আজও নবাবী আমলের কথা স্মরণ করিয়ে দেয়। এরকম একটা উৎসব হলো খোঁজাখিজির বা বেড়া উৎসব। বেড়া উৎসব ভাদ্র মাসে অনুষ্ঠিত হয়। ভাদ্রে ভরা নদী ভাগীরথীর উৎসবের সুবিস্তৃত প্রাঙ্গণ। এই জলময় প্রাঙ্গণ আলোর ভেলায় ও ছোট বড় জলযানে আলোকময় হয়ে ওঠে। ভেলা ও জলযান নির্মাণ এবং তাদের রূপসজ্জার কাজ উৎসবের অনেক আগে থেকেই কারুশিল্পীরা করতে থাকেন। মুর্শিদাবাদ নগরের কাছে জাফরগঞ্জ একটি বড় নির্মাণ কেন্দ্র। বাঁশ ও কলাগাছ নির্মাণের প্রধান উপাদান। গ্রামাঞ্চল থেকে এইসব উপাদান সংগ্রহ করা হয়। বাঁশ থেকে জাফরি, ছেঁচা, চালি প্রভৃতি তৈরি করা হয়। তোমরা নিশ্চয়ই দেখেছো যে বাঁশ থেকে জাফরি, মানে চৌকোনো চৌকোনো এক ধরনের একটা দেয়ালের মতো জিনিস তৈরি হয়, যেটা দিয়ে বাড়িঘর তৈরি হয়। মুর্শিদাবাদে গঙ্গার পাশাপাশি, যেখানে প্রায়ই নদীর মানে তীরটা ভেঙে যায়, হ্যাঁ, বন্যার সময়, তারা কিন্তু ওই ধরনের জিনিস দিয়ে তারা গাছ তৈরি করে, বাড়ি তৈরি করে। ছেঁচা, চালি প্রভৃতি তৈরি করা হয়। নবাবী আমল থেকে এক শ্রেণীর দক্ষ কারিগর এই ভেলা ও জলযান নির্মাণের কাজ বংশানুক্রমে করে আসছেন। সেকালের মোহরম ও খোঁজাখিজির উৎসব উপলক্ষে কুশলী শিল্পীদের নিয়োগ করা হতো অভ্রের পাত দিয়ে তৈরি আলো চিত্রিত করার জন্য। এই সমস্ত অভ্রের তৈরি আলোকে কোরআনের বাণী, মসজিদ, গাছপালা, নানা রকমের মূর্তি চিত্রিত করার প্রথা ছিল। চিত্রণের কাজে শত শত শিল্পী নিযুক্ত হতেন। ভেলা ও জলযানগুলিকে বহু বর্ণের দীপালোকে সাজানো বেশ উচ্চাঙ্গ শিল্পীদের কাজ ছিল। কলাগাছ জলে ভাসিয়ে তার উপর বাঁশ, বাঁখারি, ছেঁচা, চাটাই দিয়ে মিনার, তোরণ, গম্বুজ, নিশান, দুর্গ ইত্যাদি কাঠামো তৈরি করে সাজানো হয়। কতগুলি জলযান দ্বিতল, ত্রিতল, রণতরীর মতো করা হতো।
মানে ওই বাঁশ দিয়ে কলা গাছকে জলে ভাসিয়ে দিয়েছে, দিয়ে তার উপরে ওই বাঁশ বাঁখারি, বাঁখারি মানে তোমরা দেখেছো বাঁশকে ছোটো ছোটো টুকরো করে, মানে লম্বা লম্বা যে চারফালা করে আমরা বেড়া দিই, সেগুলোকে বাঁখারি বলা হয়। তোমরা এখানে বাতা বলো সম্ভবত। হ্যাঁ, তো ছেঁচা চাটাই দিয়ে মিনার, তোরণ, গম্বুজ, নিশান, দুর্গ ইত্যাদি কাঠামো তৈরি করে সাজানো হয়। কতকগুলি জলযান দ্বিতল ত্রিতল রণতরীর মতো করা হতো। নানা রকম রঙিন কাগজ, অভ্র, রাংতা ইত্যাদি দিয়ে জলযানগুলিকে মুড়ে দেয়া হতো। রূপালী আচ্ছাদনে আবৃত কৃত্রিম ঝাড়লণ্ঠন জলযানে ঝুলিয়ে দেয়া হতো। ধীরে ধীরে উৎসবের বিশেষ দিনটি যত এগিয়ে আসতো, তত লোকের ঔৎসুক্য বাড়তে থাকতো। কবে ভাদ্রের শেষ বৃহস্পতিবার আসবে এবং ভাগীরথীর ভরা বুক আলোয় আলোকিত হয়ে উঠবে। হাজারদুয়ারি প্রাসাদের সামনে তোপখানার ঘাটে, তোমরা গেছো নিশ্চয়ই হাজারদুয়ারি, যারা যাওনি গিয়ে দেখে নেবে। তোপখানার ঘাটে নবাব বাড়ির উত্তরে প্রায় 2 মাইল দূরে মহিনগরের নিচে ভাগীরথীর জলে ভেলা সাজিয়ে রাখা হতো। তোপখানা থেকে কামান দাগার সঙ্গে সঙ্গে বেড়ার ভেলা ভাসানোর সময় ঘোষিত হতো। লালবাগ থেকে মহিনগর পর্যন্ত গঙ্গার তীর আলোয় আলোকময় হয়ে কি অপূর্ব দৃশ্য রচনা করতো নবমী আমলে, তা আজকের উৎসবের দৃশ্য দেখেও কল্পনা করা যায়। তোপখানা থেকে কামান দাগা হলে ভেলার দড়ি বাঁধন কেটে দেওয়া হয়। নৌবহরের মতো ভাগীরথীর তরঙ্গ ভঙ্গে ভেসে যেতে থাকে। এই সময় মতিমহল থেকে বেশ বড় একটি জৌলুসের অনুগামী হয় সুসজ্জিত হাতি, ঘোড়া, উট, অশ্বারোহী ও পদাতিক। জলযানগুলিও মন্থর গতিতে চলতে থাকে এবং তার তালে তালে বাজনা বাজতে থাকে। সেকালে সদাগরীর ডিঙার মতো কয়েকটি মকরমুখ নৌকাও দেখা যায়, তার উপরে চারচালা বাংলো। জলদেবতা খাজা খিজির স্মরণোৎসব এই বেড়া উৎসব বা ভেলা ভাসান পরব। বাংলার রাজধানী মুর্শিদাবাদে এই উৎসবের উৎপত্তি হয়নি, মোগল আমলেই হয়েছে, কারণ রাজধানী ঢাকাতেও এই উৎসব মহা সমারোহে অনুষ্ঠিত হতো। বাঙালি হিন্দু সদাগরদের বাণিজ্য যাত্রার নানা রকম উৎসব অনুষ্ঠানের বিবরণ মধ্যযুগের সাহিত্যে আছে। বাংলার মন্দিরের পোড়ামাটির ভাস্কর্যেও তার নিদর্শন পাওয়া যায়। এই হিন্দু উৎসবের সঙ্গে বেড়া উৎসব মিলিত হয়ে নবাবদের পোষকতায় এক অভিনব রূপ ধারণ করেছে, বিশেষ করে বাদ্যচিত্র ও আতশবাজির সংমিশ্রণে। বাংলার কুশলী মুসলমান লোকশিল্পীদের দান এই উৎসবে স্মরণীয়, এবং তাদের অভাব ছিল না মুর্শিদাবাদে। দেখো, আমরা বই পড়ার যে উদ্দেশ্য, তার মানে তো আমরা আমাদের সংস্কৃতি, ভাষা, পুরানো দিনের যে সমস্ত শিল্প, হ্যাঁ, ব্রতকথা, যেটা তোমরা আগেরটাতে পড়েছো তাই না, এইটাতে যে ব্রতকথার কথা তোমরা পড়েছো, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এই যে গদ্যাংশটা আছে, তাতে তোমরা যেটা পড়েছো সবগুলোতে দেখো, তাই না, এইগুলো যদি আমরা পড়ি কি শুধুমাত্র পরীক্ষাতে নাম্বার পাওয়ার জন্য? তা কিন্তু নয়। এই মরশুমের দিনে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এইটা পড়ে দেখো আমরা কত কত পুরানো ব্রতকথা, তার সঙ্গে লাগানো ছড়া, বেশিরভাগ ক্ষেত্রে ছড়া বা ব্রতকথাগুলো যে আমাদের প্রকৃতির সঙ্গে মিশে গেছে, প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা ওই প্রত্যেকটা যে ব্রতকথা তার মধ্যে রয়েছে। ধর্মের নাম করে, উৎসবের নাম করে মানুষকে একটা সৎ পথে সত্যিকারের দিকে চালানোর যে একটা চেষ্টা আমাদের বাংলার ব্রতকথাগুলোর মধ্যে বা উৎসবগুলোর মধ্যে ছিল, সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার। তোমরা জানো যে আজকের দিনে এই যে প্রচণ্ড গ্রীষ্ম চলছে, জলের অভাব, মাটিতে জলের স্তর নেমে যাচ্ছে, এই সমস্ত কিছুর জন্যই কিন্তু মানুষ, মানে আমরা দায়ী। তাহলে আমরা যখন দায়ী হচ্ছি যে আমরা এগুলোকে জলের স্তরটাকে নামিয়ে ফেলেছি, বিভিন্ন কারণে নামাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যে জল বয়ে যাচ্ছে, তবু সেগুলোকে আমরা বন্ধ করছি না, বা আমরা অজস্রভাবে মাটির তলা থেকে যে জল নিয়ে যাচ্ছি। দেখো, সেখান থেকে প্রাচীন যুগের এই যে ব্রতকথা, যেখানে বলছে দেখো, হ্যাদেলো বুনো বুনো মেঘারানী, হাত পাও ধুইয়া ফেলাও পায়নি পানি, ছোট ভুঁইয়েতে চিনচিনানি, বড় ভুঁইতে হাঁটু পানি। এই যে গল্পটা, গদ্যাংশটা আমরা পড়েছি, যেখানে কাতর আবেদন জানাচ্ছে যে মেঘ তুমি এসো, বৃষ্টি দাও, সেই ব্রতকথাতে। সেখানে কখনো চাল, তেল, সিঁদুর নিচ্ছে, কখনো 2-4টে পয়সা, পান সুপারি পাচ্ছে, পেয়ে তারা দল বেঁধে গান গাইছে। কেন না, এই ধর্মীয় ব্যাপার বা ব্রতকথার মধ্য দিয়েও মানুষকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তোমাদের যে কাজ,
তার জন্যই কিন্তু প্রকৃতি আমাদের সঙ্গে বিরূপ হয়ে গেছে, এবং আমাদেরকে প্রকৃতিকে সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকেও অনেক কাজ করতে হবে, তাই না? এই যে মেঘকে নামাবার জন্য তারা নানা রকম লোভ দেখাচ্ছে, সেই যে ব্রত কথাটা আমরা পড়েছি, কালো মেঘ নামো, ফুলতলা মেঘা নামো, ধুলোট মেঘা তুলোট মেঘা তোমরা সবাই নামো, কালো মেঘা টলমল বার মেঘার ভাই, আরও ফুটিক জল দিলে ফুটিক চিনার খাই। এই যে মানে যে ব্রতকথা বা যে ছড়াগুলো বা গ্রাম বাংলার ছড়াগুলো, সেখানেও কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে প্রকৃতিতে এই বৃষ্টি, প্রতিটা ঋতু পরিবর্তন আমাদের চাষের জন্য কতটা প্রয়োজন, এবং সেই চাষের জন্য যে জলের প্রয়োজন সবথেকে বড় কথা, সেই জলের জন্য আমরা ব্রতকথার মাধ্যমে মেঘেদের কাছে আবেদন রাখছি যে তোমরা নেমে এসো। কিন্তু আজকের দিনে আমাদেরকে কিন্তু ভাবতেই হবে যে আমরা জলটাকে কিভাবে নষ্ট করছি। আসলে এই সমস্ত পড়াগুলো তোমাদের পরিবেশের সঙ্গে যুক্ত, শুধুমাত্র পরীক্ষাতে কিছু নাম্বার পেলাম কি পেলাম না সেই নিয়ে কিন্তু এটা চিন্তার ব্যাপার নয়। তোমাদেরকে এগুলোকে পড়ে নিজেদের কর্তব্যের কথা, দায়িত্বের কথা ভাবতে হবে। ছোট ছোট কাজ যেগুলো করলে দেখো আমরা কিন্তু আজকের দিনের এই যে সমস্যাগুলো থেকে মেটাতে পারি। আমরা প্রত্যেকে যদি ভাবি যে বৃষ্টির দরকার, জলের দরকার, তাহলে আমরা জলটা নষ্ট করব না। আমরা স্কুলে আছি, স্কুলের ছাত্রছাত্রী, আমরা দেখব যাতে জলটা নষ্ট না হয়, আমরা দেখব যাতে কোনো জায়গা দিয়ে জল অযথা বেরিয়ে না যায়, আমরা দেখব যখন আমরা জল সংগ্রহ করছি তখন যেন বোতল ভর্তি হয়ে গেল অথচ আমরা জলটাকে বন্ধ করলাম না, এই জিনিসটা যেন না হয়। মানে তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার এটা আমাদেরকে এই বইয়ের সঙ্গে কি সম্পর্ক আছে বা পড়ার সঙ্গে কি সম্পর্ক আছে, না, এখান থেকেই কিন্তু আমাদেরকে বোঝানো হচ্ছে আসলে যে জলের প্রয়োজন কত। চাষ না হলে মানুষ বাঁচবে না, চাষের জন্য আবার চাই জল, তাহলে জল না হলে মানুষ বাঁচবে না। কিন্তু সেই জল আজকে কত নিচে নেমে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় জলের অভাব। আমাদের ভারতবর্ষের বেশ কিছু শহরে ইতিমধ্যে জলের অভাব। তোমরা শুনেছো বিদেশের বেশ কিছু জায়গাতে জলের রেশনিং শুরু হয়েছে, জল আর দেওয়া যাচ্ছে না। তার মানে আমাদেরকে কিন্তু এইখান থেকে এই ব্রত কথা পড়ে বা এই যে পড়াশোনা করে যেটা আমরা জানলাম সেটাকে বাস্তবে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, অনেক কথা হয়তো আমরা এমনি বললাম। বেশ, আজকের দিনটাতে আমরা শুধুমাত্র এই পড়াটা তোমরা একটু পড়ে নেবে আমার সঙ্গে সঙ্গে। পরের দিনে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আমরা ব্যাকরণ নিয়ে ফিরবো, আমরা এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে ফিরবো। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, বাবা মায়ের সবাই কথা শুনে চলবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাকলো।